সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এখানে আসার আজকে আমার কোনোভাবেই পরিস্থিতি ছিল না। সকাল 7:30টায় বাসা থেকে বেরিয়ে একটা প্রোগ্রাম, আমাদের একটা মিটিং ছিল আজকে নির্বাচন কমিশনে। সেখানে গিয়ে প্রতিকূল পরিস্থিতি, প্রধান নির্বাচন কমিশনার আজকে পদত্যাগ করেছে, সেটার একটা পরিস্থিতি হয়েছে। সেখানে শেষ করে এসে আবার অফিসে একটা মিটিং করেছি। এখন আপনাদের সাথে যদি না আসতাম মনে হতো যেন আজকে অপরাধ করে ফেলেছি। এই জায়গাটায় না আসলে, বিশেষ করে এই আমার গুণীজনদের এই মিস করবো, এই কথাটা যখন ভাবি তখন আসলে নিজের কাছে মনে অপরাধ হবে। সেজন্য সবকিছু উপেক্ষা করেই একটু হাজিরা দিতেই হয়। এখান থেকে আবার সেখানে আমার আরেকটা প্রোগ্রাম আছে, সেটা সাংস্কৃতিক প্রোগ্রাম, যেখানে আমাদের অ্যাটেন্ডেন্স দেওয়াটা খুবই জরুরি। যেতেই হবে, আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে দিচ্ছি। আমাদেরকে একটু ছেড়ে দিলে আমরা বেদবি মাফ করবেন, খুশি হবো অত্যন্ত। এবং এই মানুষগুলি অনেকদিন বেঁচে থাকবে, এই মানুষগুলি মুখ যেন অনেকদিন দেখতে পারি, সেই আশা এবং সেই প্রার্থনা বিধাতার কাছে করি। আমার গুণীজনরা, আমাদের শ্রদ্ধজনরা, তাদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শোনার আছে, জানার আছে, কিন্তু আমরা সেই পরিমাণ সময় দিতে পারিনি। সময় অনেক লম্বা সময় ধরে যদি কোনো সেমিনার বা প্রোগ্রাম করা যেত, তাদের কথা শোনা যেত। নিজামী ভাই যদি একটা ইতিহাস শুরু করে একটা বিষয়ের আমরা 3 ঘন্টা বক্তব্য না দিলে তার কোনো রকমের গ্রাউন্ডেই তৈরি হয় না। তো যাই হোক, আপার যে কবিতা জ্ঞান গর্ব, সেই কবিতার মধ্যে জ্ঞান গর্ব কথা আছে, সে তাৎপর্যগুলো আমরা জানতে পারি না, তাদের সাথে আমরা কথা বলার সুযোগ পাই না। তো আমরা সবাই কিন্তু প্রত্যেকের ভিতরেই কিন্তু আমাদের কিছু না কিছু গুণ আছে, কিছু কিছু আমাদের ক্রিয়েটিভিটি আছে। আবার সেটা প্রকাশ করার যে আমার উপযোগী প্রকাশ করার সেই মঞ্চগুলি, সেগুলি কিন্তু আমাদের পরিবেশগত কারণে, নানাবিধ কারণে কিন্তু হয়ে ওঠে নাই। আমরা মুক্তভাবে কথা বলতে পারি না, অনেক সময় বলতে পারি না, অনেক বিষয় নিয়ে কথা বলতে পারি না। আজকে ধরেন যখনই কথা বলবো, আপনার কথা কিন্তু আমি একটু আগে লিওনকে বলেছি রাজনীতির দিকে যে, কিন্তু কথা বলতে গেলে রাজনীতির দিকেই যাবে। আমি বলবো এখন যে আমাদের দেশের প্রধান দূষণটা হচ্ছে আমাদের রাজনীতি, পলিটিক্স। ইভেন এটা আপনারা দেখবেন, যেই বিষয়ের উপরে আপনি ব্যক্তিগতভাবে রিসার্চ গবেষণা করবেন, দেখবেন যে ওর মূল দায়ী হচ্ছে আমাদের এই পলিটিক্স। আমি পলিটিশিয়ান বলে আপনাদেরকে বলতেছি না, পলিটিক্সে বলি যে নষ্ট পলিটিক্স। আর নষ্ট পলিটিক্স নিয়ে যারা নারাজা করেন তারা ভালো মানুষ কিনা খারাপ মানুষ, ভালো আছে খারাপ আছে, কিন্তু এই কিছু দূষিতর জন্য, কিছু দূষিত মানুষের জন্য চেইন একটা মেনটেন করতে গিয়ে তারাও দূষিত হয়ে গিয়ে দেখা গেছে অনেকে ভালো কাজ করতে যেও ভালো কাজ করতে পারে না, আজকে বিতর্কিত হয়ে গেছে। আজকে দেখেন, আজকে একটা সাংবিধানিক পদের একজন মানুষ, এত বড় মানুষ, ব্যাকডোর দিয়ে পালিয়ে গেল, আজকে পালিয়ে যেতে হয়েছে। তাহলে দূষণটা কোন জায়গায় গেলে একটা সাংবিধানিক পদের একজন চিফ ইলেকশন কমিশনার পিছনে ব্যাকডোর দিয়ে পালাতে হয়? আপনার চোরের মতো পালিয়ে গেল অন্যান্য ইয়েরা। এর কারণ এটা শুধু একটা না, আজকে অনেক ডিপার্টমেন্টের, আপনার বাইতুল মোকাররমের খতিব সহ নাকি পালিয়ে গেছে। এটা আমাদের জন্য যে কত দুঃখজনক, কত খুব এটা বাজে মেসেজ, আমাদের এটা আসলে কল্পনা করা যায় না। আমি মনে করি যে আমাদের মূল দূষণটা হচ্ছে আমাদের রাজনীতি। এটা একদিনে হয়নি, এটা যে কোনো একক ব্যক্তি বা একটা গোষ্ঠী বা একটা দল আমি বলি না, এটা সকল দলের ভিতর থেকে বেশ কিছু মানুষ যারা ভালো করতে পারতো, তারা কেন জানি এই দূষণে আকৃষ্ট হয়ে গেছে, অ্যাফেক্টেড হয়ে গেছে। যে কারণে আমার মনে হয় যে একটা কারণেই সব জায়গায় আমাদের এই যে শিক্ষা খাত বলেন, আপনার যেই খাতেই বলেন না কেন, সব জায়গায় কিন্তু এই দুর্নীতি, দূষণ। আজকে যদি আমাদের দেশের মানুষগুলা বিদেশে গিয়ে যদি ময়লা পকেটে নিয়ে হাঁটতে পারে, আমাদের সেই মানুষগুলা টুক করে ফেলে দেয়। গতকালকে দাঁড়িয়েছিলাম এক জায়গায় কথা বলতেছি, আমাদের এই যে শব্দ দূষণটা কত মারাত্মক, পৃথিবীর কোন জায়গায় কোনো দেখবেন না গাড়ির এরকম হরেন, শুধু বাংলাদেশে। তার মানে এই হর্নে আমাদের ব্রেনকে সিরিয়াসলি এফেক্ট করে। একটা গাড়ি, প্রাইভেট কার আমরা দাঁড়িয়েছি, এমন ভাবে কান দিছে মনে হয় কোনো ভয়ঙ্কর কোনো জন্তু চিল্লাইতেছে, ডাকতেছে, তার সাউন্ড এরকম। আমি বললাম, দেখো এই যে গাড়িটা টান দিছে, এই গাড়িটা
হয় নিজে চালাচ্ছে অথবা এই গাড়িটা কোনো রাজনৈতিক দলের, আমি একটা রাজনৈতিক দলের কথা উল্লেখ করেই বলেছি যে তুমি কি করে বললাম, আমি বললাম যে সময় বলে দিবে যে এই রেসিডেন্স এরিয়ার ভিতর দিয়ে যে সাউন্ড করে সে টান দিল গাড়িটা, কে মরে কে বাঁচে, তার মানে সে এখন পাওয়ারের ক্ষমতায় আছে, তার এখন অনেক কিছু করার ক্ষমতা, তাকে কেউ কিছু বলতে পারবে না, সে সেটা এখানে ব্যবহার করে গেল। তার মানে তাকে তো কেউ নিষেধ করতে পারবে না, তাকে কেউ সাজা দিতে পারবে না, এই মানসিকতাটাই তার ভিতরে হয়ে গেছে। তাহলে কি দেখে, আমি বললাম সে যেভাবে গাড়ি টান দিচ্ছে যে কোনো একটা মানুষ হাঁটাতে করে মারা যেতে পারবে, গাড়ি পিষ্ট হয়ে যেতে পারবে। আর এই যে শব্দটা যে দূষণ করেছে কে এটার জবাব, তাহলে কি দেখেন এখানে কিন্তু সেই রাজনীতি। তখন আমাকে চট করে একজন বলে, বন্ধু তোমার আইডিওলজি খুব ভালো, আমি চিনি এটা কাজ। তাহলে কি হলো দেখেন, দুঃখ লাগে। শব্দ দূষণ আমাদের দেশে খামাখা। আপনি দেখবেন অনেক সময় রিক্সা থাকেন বা গাড়িতে থাকেন, কিছু গাড়ি খালি টিপতেই থাকে। এখন ও জানে না যে এই গাড়ির এই শব্দটা আমাদের কি ক্ষতি হয়ে যাচ্ছে। শুধু আমাদের কিছু স্কুলের সামনে লেখা থাকে সামনে স্কুল, হর্ন বাজিয়েন না, কিন্তু এইটাকে জোরালো ভাবে আপনি দেখেছেন শব্দ দূষণের বিরুদ্ধে বাংলাদেশে কোনো জোরালো পদক্ষেপ আমি তো দেখি নাই। টুকটাক যেটা একেবারে গ্রাউন্ডের বাইরে, কে দেখছে এটা? তাই আমাদের সমাজ দূষণ হয়ে গেছে নানাবিধ ইসে। এখন এইটা আমি আমার মতো ক্ষুদ্র মানুষ এই সভা সেমিনারে বলেই যাচ্ছি। তো একটা আশা আমরা করতে পারি, একটা আশা আমরা দেখেছি আমাদের ছাত্র সমাজ, তারা রাস্তায় দাঁড়িয়ে উল্টা পথের গাড়িকে থামিয়ে দিয়েছে, যেটা ট্রাফিকরা করে নাই। কারণ ট্রাফিকরা টুপাইস কামানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থেকে ট্রাফিকরা চাই তুই উল্টার দিকে আয় আর আমাকে 10 টাকা দিস, কিন্তু এটা ছাত্ররা চায়নি। আপনারা দেখেছেন, শুধু আমি দেখি নাই, আমি এটাও দেখেছি যে সিনিয়র একজন লিডার, একজন টপ সিনিয়র লিডার, একজন পলিটিক্যাল লিডার, তার গাড়িটাকে থামিয়ে দেওয়া হয়েছে। সেই লিডার অনেক অনুনয় বিনয় করে বলছে যে বাবা আমার গাড়িটা এখন ব্যাক করলে অপরাধ যেটুকু করে ফেলেছি তার থেকে বেশি হবে, এখন তোরা ডিসিশন আমি কোন দিকে যাবো। তখন ওই ছাত্ররা ডিসিশন চাইলে আমাদের মতো সিনিয়রদের কাছে, সিনিয়ররা বলছে বেটার হবে তোমরা একে এখন সামনেই যেতে দাও। তাকে কিন্তু সরি বলে ওদের কাছে ক্ষমা চাইতে হয়েছে। এটাই যদি হয়, এই যে দূষণ মুক্ত, এই যে মানসিকতার পরিবর্তন, তাকে যে সরি বলতে হয়েছে, সে তো সরি বলার পরিস্থিতি বাংলাদেশে ছিল না। তার মানে ছাত্ররা দেখিয়ে দিয়েছে যদি আমরা শক্ত হয়ে দাঁড়িয়ে যাই তাহলে তাকে সরি বলতে হবে। এই যে সরিটা বলেছে, এই সাথে সাথে যদি তার মানসিকতাটা পরিবর্তন হয়ে যায়, আল্লাহ যদি করে দেয়, এইভাবেই তো দূষণ মুক্ত হতে পারে। আমরা নতুন বাংলাদেশ বলছি, ঠিক আছে, নতুন বাংলাদেশ, একটা স্বাধীনতা পেয়েছি, অবশ্যই একটা স্বাধীনতা পেয়েছি, কারণ বিশাল একটা পরিবর্তন। এটাকে আপনি স্বাধীনতা বলেন, আপনি বৈষম্য বিরোধী আন্দোলনের একটা সাকসেসফুল একটা যেই মুভমেন্ট বলেন, যাই বলি, এখন যদি এইটা দেখে যদি আমরা যারা আজকে রাষ্ট্র ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার আছে বা পরবর্তীতে নির্বাচিত সরকার, তাদের ভিতরে যদি একটা দেশ প্রেম, একটা মানুষত্ব জাগ্রত হয়, তাহলে আমাদের বিভিন্ন আলাদা আলাদা বিষয় নিয়ে ব্যানার টানায়া দূষণ মুক্তের আলোচনা করতে হবে না। এক জায়গায় ঠিক হলে সব জায়গায় ঠিক। আমি আশা করব যে আমাদের এই বাংলাদেশ দূষণ মুক্ত হবে, আমাদের এই বাংলাদেশ কলুষিত মুক্ত হবে, আমাদের এই বাংলাদেশকে নিয়ে বিদেশিরা ব্যঙ্গ করে, সেই বিদেশিরাই আমাদের বাঙালিকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে প্রশংসা করবে। এই আশায় আমি বুক বাঁধি, আশা রাখি। হ্যাঁ, তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি আমার জন্য দেখা হয়। যেহেতু কবি পাঠ আজকে গান গাইতে পারবো না, কারণ আজকে আমার গলাটা বসা, আমি একটা কবিতা দেখি, হারাই ফেললাম নাকি মনে হয়, না হারাই ফেলেছি, অন্যান্য শোনাবো। যাই হোক, আমি একটা কবিতা লিখেছিলাম। আমি সবসময় দক্ষিণ বাংলার মানুষ, দক্ষিণ বাংলাকে নিয়ে গান লিখি এবং দক্ষিণ বাংলাকে নিয়ে কবিতা লিখি। আমার নাইদা বা খুব পছন্দ করে, ওনাকে দেখলে আমি আমার একটা আঞ্চলিক একটা কবিতা বা একটা গান শোনাতে ইচ্ছা করে। যাই হোক, সেটা আজকে শোনাতে পারলাম না। আপনার কষ্ট করে এসে দোয়া করি অনেকদিন বেঁচে থাকবেন, সবাই বেঁচে থাকেন, সবার জন্য দোয়া করি। এগুলো আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।